টেস্ট অফ সিগনিফিকেন্সে আমরা মোটামুটি পড়ে এসেছিলাম। টেস্ট অফ এখানে কোরিলেশনের আর রিগ্রেশনের আমরা দুইটা এক্সাম্পল ছিল যেখানে আমরা ওই সময় দেখি না, কারণ যেহেতু টেস্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, তাই এটা সম্পর্কে তো টেস্ট সম্পর্কে আমাদের সেখানে ধারণা হয়েছে যে না H0 টা কি জিনিস, সেটা যেমন আমরা দেখেছি যে H0 নাল হাইপোথিসিস। আর এই নাল হাইপোথিসিস অন্যান্য গুলো দেখলাম সাধারণত আমাদের মিন টেস্ট হয়েছে। আর এখানে এসে আমরা কি দেখছি, একটা নতুন একটা যেটাকে আমরা বলতেছি হচ্ছে রো, যেটাকে আমরা কি বলতেছি রো বলি। অর্থাৎ এটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, এই কোরিলেশন কোএফিশিয়েন্ট হচ্ছে আমরা সাধারণত দেখেছি যে কি কোরিলেশন কোএফিশিয়েন্ট আর এভাবে লিখতাম, কিন্তু কখনো রো দেখি নাই। এই রোটা হচ্ছে আসলে পপুলেশনের কোরিলেশন কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে পপুলেশনের কোরিলেশন কোএফিশিয়েন্ট। যদি আমরা পপুলেশন কি করি, মানে কোরিলেশন কোএফিশিয়েন্ট আমাদের ডেটা অবজারভেশন গুলো যদি কি হয় পপুলেশন থেকে সরাসরি পপুলেশন থেকে হয় এবং সেখান থেকে কোনো স্যাম্পল ড্র না করে প্রবলেমটা সলভ করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এই কি বলে রো। আর যদি ওই পপুলেশন থেকে স্যাম্পল ড্র করে যদি কোরিলেশন কোএফিশিয়েন্টের মান বের করি, সেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে কি বলে স্যাম্পল দ্বারা, স্যাম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট। এটাকে আমরা ডিফাইন করি স্যাম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, আর হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট, আর হচ্ছে রো হচ্ছে পপুলেশন কোএফিশিয়েন্ট। যেমন আমরা মিন স্যাম্পলের জন্য মিনটা স্যাম্পলের জন্য কি ছিল, মিনটা স্যাম্পলের জন্য এক্স বার আর পপুলেশনের জন্য মিউ। সিমিলারলি এখানেও স্যাম্পলের জন্য কোরিলেশন কোএফিশিয়েন্ট আর পপুলেশনের জন্য কোরিলেশন কোএফিশিয়েন্ট রো। আমরা ওই জায়গায় একটু দেখেছি টেস্ট অফ হাইপোথিসিসে সবসময় নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস সবসময় কিন্তু আমরা মিউ দ্বারা ডিফাইন করছি, অর্থাৎ পপুলেশনের প্যারামিটার গুলো দিয়ে ডিফাইন। সো এখানেও আমাদের কি করতে হবে, পপুলেশন প্যারামিটার দিয়ে ইউজ দেখাইতে হবে। এজন্য রো ইজ ইকুয়াল টু 0, রো ইজ নট ইকুয়াল টু 0. The null hypothesis states that the coefficient of correlation in the population is not different from 0. এটার মিনিং হচ্ছে 0 থেকে ডিফারেন্ট নয়। সো এর টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে টেস্ট প্রসিডিউর সব একই রকম, জাস্ট এখানে টেস্ট স্ট্যাটিস্টিকটা কিন্তু একটু চেঞ্জ আছে। স্ট্যাটিস্টিক এরকম যে t is equal to, অর্থাৎ এটা t টেস্টের t is equal to r into root over n-2 divided by root over 1 minus r square. এই r হচ্ছে স্যাম্পল, অর্থাৎ আমরা পপুলেশন টেস্ট করতেছি কার সাপেক্ষে বেসিস করে, স্যাম্পলের কোরিলেশন কোএফিশিয়েন্ট which is distributed to student and degrees of freedom, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n-2। অর্থাৎ যদি আমার স্যাম্পল সংখ্যা 10 থাকে তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে হচ্ছে 10-2 is equal to 8। ঠিক আছে, আবার একই রকম ভাবে আমরা ওই কনক্লুশন, অর্থাৎ কিভাবে কনক্লুশন if computed t is greater than the or equal the stability t with same degrees of freedom, that is 5% level or 1% level of null may be rejected, or 5% level of otherwise it is accepted. ঠিক আছে, এই ডিগ্রিজ অফ ফ্রিডমের সাপেক্ষে যদি ক্যালকুলেটেড ভ্যালু এর থেকে বড় অথবা ছোট হয় তাহলে বড় অথবা সমান হয় তাহলে রিজেক্টেড, আর যদি ছোট হয় তাহলে অ্যাকসেপ্টেড। এখানে যেমন একটা एग्जांपल আমরা একটু দেখি। এই एग्जांपल হচ্ছে a sample of 20 pairs, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই एग्जांपलটা দেখানোর বিষয় হচ্ছে আমি যে एग्जांपलের পিডিএফটা আজকে দিয়েছি প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে এরকম স্টেপ বাই স্টেপ, এরকম স্টেপ বাই স্টেপ আকারে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। তো আমরা দেখি a sample of 20 pairs of observation provided the correlation coefficient is, that means কি এখানে আমাদের কি দেওয়া আছে, correlation coefficient দেওয়া আছে কার, স্যাম্পলের, that means r এর মানটা আমার এখানে দেওয়া আছে 0.58। টেস্ট its significance at level of at 5% level of significance, এখানে টেস্ট করতে বলছে কতগুলো লেভেল অফ সিগনিফিকেন্স এ 5% লেভেল। সো প্রবলেমে কিন্তু আর কোনো কিছু নাই, যদি দুই তিনটা ইনফরমেশন দেওয়া আছে, একটা দেওয়া আছে স্যাম্পল সাইজ, দ্যাট ইজ দ্য n, স্যাম্পল সাইজ n is equal to 20, স্যাম্পল সাইজ n। সো n এর মান ছোট, দ্যাটস ওয়াই আমরা এখানে যখন আমরা কোরিলেশন টেস্ট করতে যাব তখনই আমরা টি টেস্ট করব। সো পেয়ারস অফ অবজারভেশন প্রোভাইডেড কোরিলেশন কোএফিশিয়েন্ট, দ্যাট ইজ রো, ইট ইজ। আমরা দেখি কিভাবে স্টেপগুলো লিখব। প্রথমে লিখব the computational step involves the formal hypothesis that we attempt to test is, আমরা হাইপোথিসিস থেকে করব কি টেস্ট করব, বলছে রো ইজ ইকুয়াল টু 0 against the row alternative hypothesis, এটা নাল হাইপোথিসিস হবে। h1 is equal to rho
not equals to 0, not equals to rho is equal to 0, এটা হবে not equals to 0। তার মানে এখানে not equals to 0 কেন লিখলাম, এটা 0 কেন, কারণ এখানে পপুলেশনের অর্থাৎ রো এর মান কোথাও দেওয়া নেই। এই প্রবলেমে কোরিলেশন কোএফিশিয়েন্ট শুধু দেওয়া আছে কার, স্যাম্পলের, যার কারণে রো ইজ ইকুয়াল টু আমরা ধরে ধরব। এবং এই প্রবলেমে আরেকটা জিনিস, টেস্ট ইজ সিগনিফিকেন্ট, শুধু বলছে এটা সিগনিফিকেন্ট টেস্ট করো, আসলে এর থেকে বড় কি ছোট এ ধরনের কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই, দ্যাটস হোয়াই আমরা এটাকে নট ইকুয়াল লিখছি। ঠিক আছে, তবে দেওয়া আছে কি লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, দ্য টেস্ট সিগনিফিকেন্স লেভেল অফ সিগনিফিকেন্স, দ্যাট ইজ মিন্স আলফা ইজ ইকুয়াল টু 0.5। এইটা হচ্ছে আমার আলফার মান। and critical region t is equal to 2, এইটা হচ্ছে আমার critical region, that means কি tabulated value t is greater than 2.101 where r is equal to this is and 18 ডিগ্রি, this is কত 18, যেহেতু n এর মান 20 so n minus 2 is equal to 80 ডিগ্রি জোন। তাহলে আমি এই tabulated ভ্যালুটা আসলে কিভাবে পাবো, এটা আমার হচ্ছে মেইন প্রশ্ন, যে আমি এই tabulated ভ্যালুটা কিভাবে পাবো। এখানে n এর মান 35 ছিল, n এর মান সরি n না r এর মান, এটা r এর মান 0.5, n এর মান 20, আমি কিন্তু ফর্মুলা আছে কি, ফর্মুলা আছে t is equal to r into root over n minus 2 divided by 1 minus r square। r এর মান আর n এর মান জানলে এই যে টেস্ট স্ট্যাটিস্টিক যে t, এই t এর মানটা বের করা সম্ভব। তাহলে আমি টেস্ট স্ট্যাটিস্টিকের মান বের করলাম শুধু r আর n এর মান দিয়ে, কিন্তু এই ক্রিটিক্যাল ভ্যালু 2.10 এটা আসলে কোথা থেকে পাবো, এটা আসলে আমার টেবিল থেকে বের করতে হবে। এখন টেবিল থেকে এর মানটা বের করতে গেলে আমরা জানি টেবুলেটেড মান বের করছে t আলফা কমা n মাইনাস ডিগ্রিজ অফ ফ্রিডম, t আলফা কমা ডিগ্রিজ অফ, এটা থেকে t আলফা কমা ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n minus 2, n minus 2, তাহলে n minus 2 হলে কত হবে, 20 minus 2 is equals to 18, আর এর লেভেল অফ সিগনিফিকেন্স কত, আলফা, আলফা ইজ ইকুয়াল টু 0.5। তবে এখানে আলফা কি হবে, আলফাকে 2 দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, আমি এটা আগে বলেছি যে আলফা কখনো 2 দ্বারা ভাগ হবে আর কখনো আলফা আলফাই থাকবে, এখানে 2 দ্বারা ভাগ হবে, কারণটা হচ্ছে এই যে অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ নট ইকুয়াল, দ্যাট মিন্স কি এটা ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট, যেহেতু নট ইকুয়াল এটা টু টেল টেস্ট, টু টেল টেস্ট হয়ে এই লেভেল অফ সিগনিফিকেন্স কে 2 দ্বারা ভাগ করতে। যদি এটা ওয়ান টেল টেস্ট হতো, অর্থাৎ এরকম থাকবে না h1 is rho is greater than 0 or rho is less than 0, অর্থাৎ এরকম যদি থাকতো তাহলে আলফা আলফাই থাকতো, আলফা চেঞ্জ হতো, এর দুটোর যে কোনো একটা হয় গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে কি হতো না, আলফা আলফাই থাকতো এবং পুনরুক্তি, যেহেতু এটা নট ইকুয়াল দ্যাটস হোয়াই এটা আলফা ভ্যালু। এখন নট ইকুয়াল কেন বলতেছি, আবারও বলছি প্রবলেমটাতে কোনো ধরনের বলা নাই যে এর পপুলেশনের কোরিলেশন থেকে বড় হবে নাকি ছোট হবে, এটা কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নাই, দ্যাটস হোয়াই আমরা এটা যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নাই যে কারণে আমরা এটাকে নট ইকুয়াল করব। সো আমরা এটা দেখবো যে এই মানটা আসলে কেমনে আসবে। আমি একটু যাই টেবিল থেকে কিভাবে এই 2.101টা বের করলাম সেটা একটু দেখানোর চেষ্টা করি, কিভাবে টেবিল থেকে 2.101টা বের করতে পারি। আমরা দেখি একটা টি টেবিলের ডিস্ট্রিবিউশন কি আছে কিনা। এই ছবিটা আমি দেখি একটু, এই যে এটা হচ্ছে আমার ট্রি ডিস্ট্রিবিউশনের টেবিল, ঠিক আছে, দেখেন এখানে লেখা থাকবে কি আপনি এই টেবিলের উপরে লেখা থাকবে ট্রি ডিস্ট্রিবিউশন টেবিল। ট্রি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য আমার যে জিনিসটা এখানে এই জিনিসটা আমার এখানে লাগতেছে সেটা হচ্ছে
দেখি লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স আমার এখানে কত? লেভেল অফ সিগনিফিকেন্স আমার কত এখানে? লেভেল অফ সিগনিফিকেন্স এটা 0.25, দ্যাট ইজ দ্য লেভেল অফ সিগনিফিকেন্স। এটা হচ্ছে লেভেল অফ। কেন এটা লেভেল অফ সিগনিফিকেন্স 0.25? কারণ আলফাকে 2 দ্বারা ভাগ করেছি, আলফার মান হচ্ছে 0.05। এখন 0.05 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসলে 0.025। আলফার মান হচ্ছে 0.05, তাকে যদি 2 দ্বারা ভাগ করি, টোটাল টেস্ট যেহেতু তাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করতে গেলে এর মান পেলাম কত? আলফার মান হচ্ছে 0.025। আর ডিগ্রিজ অফ ফ্রিডম কত পেয়েছে? 18। ডিগ্রিজ অফ ফ্রিডম 18। তো 18 এবং 2.5 এর জন্য আমরা যে মানটা, এই যে মানটা আমরা দেখছি, এই মানটা কিন্তু 2.1.10। ঠিক আছে, 2.1.10। আবার খেয়াল করেন যে আলফা 0.025 আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2.101। সো দিস ইজ আওয়ার কি লেভেল অফ সিগনিফিকেন্স, মানে ক্রিটিক্যাল ভ্যালু। সো এই ক্রিটিক্যাল ভ্যালুর সাপেক্ষে আমরা কি করব? আমাদের যে অরিজিনাল ভ্যালুটা, সেই অরিজিনাল ভ্যালুটা কাজ করব। এই ক্রিটিক্যাল ভ্যালুটার সাপেক্ষে আমি টেবিলটাকে কি করে রাখলাম, এই যে আমার যে অরিজিনাল ভ্যালুটা আছে, আমার যে অরিজিনাল ভ্যালুটা আসলো যে 2. আমার টেস্ট স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু 3.20। এখন আমরা কি বলবো? the observed value of p is greater than the 2. অর্থাৎ এই যে অবজার্ভড ভ্যালু অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালু, সেটা কার থেকে বড়? এটা থেকে, এই মানটা থেকে এই মানটা বড়। অর্থাৎ অবজার্ভড ভ্যালুটা স্ট্যাটিস্টিক্যাল মানটা 80 ভ্যালু থেকে বড়। it is therefore safe to reject the null hypothesis। যেহেতু এই মানটা এইটার থেকে, এই মানে টেবলেটের মানের থেকে বড়, দ্যাটস ওয়াই আমরা নাল হাইপোথিসিস করব, রিজেক্ট করব। আর নাল হাইপোথিসিস রিজেক্ট করা মানে কি? রিজেক্ট করার অর্থ কি? যেহেতু আমরা নাল হাইপোথিসিস ধরেছি কত? নাল হাইপোথিসিস ধরেছি যে rho is equal to 0, that means there is no linear relationship between two variables। অর্থাৎ আমরা এখানে ধরে রাখছিলাম যে আসলে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের লিনিয়ার রিলেশনশিপ নাই। এখন ওই কথাটা আমরা কি করে দিলাম? রিজেক্ট করে দিলাম। দ্যাট মিন্স কি? তাদের মধ্যে রিলেশনশিপ আছে, অর্থাৎ অ্যাসোসিয়েশন। স্টেট দ্যাট দ্য ভেরিয়েবলস আন্ডার ইনভেস্টিগেশন আর অ্যাসোসিয়েটেড। যেহেতু এটা রিজেক্ট হয়ে গেছে যে 0 নয়, তার মানে কি 0 ভিন্ন অন্য কোনো মান আছে। অন্য কোনো মান থাকার অর্থ হচ্ছে সেটা কি আছে? অ্যাসোসিয়েটেড আছে। সো ইট ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম 0। এই কারণে আমরা এটা বলতে পারি এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম 0। সিমিলারলি এটা যেরকম আমরা দেখলাম কোরিলেশনের জন্য, একই রকম ভাবে আমরা রিগ্রেশনের জন্য এরকম একটা एग्जांपल আছে। আমরা রিগ্রেশনের एग्जांपलটা দেখি। রিগ্রেশনের एग्जांपलটা আমরা আসলে একদম লাস্টে আবার রিগ্রেশনের প্রবলেমটা আছে। টেস্টের প্রবলেমটা এই রকম, একই রকম ভাবে এখানে টেস্টের প্রবলেমটা দেওয়া আছে। বলছে যে ফর দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y and the independent variable x the following quantities are computed। এখানে আবার একটা জিনিস দেওয়া আছে কি, যে সাম অফ x এর মান, সাম অফ y এর মান, সাম অফ x y এর মান, সাম অফ x স্কয়ার, সাম অফ y এই মানগুলো আছে। আর ডিফারেন্সিয়েশন কোএফিশিয়েন্ট যে আমরা ধরি কি, ডিফারেন্সিয়েশন কোএফিশিয়েন্ট কে আমরা সাধারণত কি ধরি? b দ্বারা ডিফাইন করি। এই b এর মান কিন্তু এখানে দেওয়া নাই। যদি প্রবলেমে b এর মান দেওয়া থাকতো তাহলে আমার এই ইনফরমেশন গুলোর প্রয়োজন ছিল না। এই ইনফরমেশন গুলোর প্রয়োজন, যেহেতু b এর মান দিতে, তাহলে আমরা জানি কি b এর সূত্র কি জানি, যে b is equal to spxy, অর্থাৎ b is equal to আমরা জানি sum of xy minus sum of x whole square divided by x, sum of x whole square divided by না, the sum of x divided whole square না, sum of x into sum of y divided by, এটা যেহেতু x on y, তার মানে কি sum of x square minus sum of x whole square divided by। তো এই যে ফর্মুলা b এর মানটা আমার বের করতে লাগে, কারণ b এর মান প্রয়োজন। b এর মান না হলে আমি টেস্টটা করতে হবে। এই জন্য এই b এর মানগুলো বের করতে গেলে একবার s এর sum of
সাম স্কয়ার অফ এক্স এসএসএক্স টা বের করে নিতে হবে, যেটা ফর্মুলা আমরা জানি। এরকম করে দিচ্ছি সাম স্কয়ার অফ ওয়াই, সাম স্কয়ার অফ এক্স এক্স ওয়াই, এই মানটা লাগবে, সাম স্কয়ার অফ এবং কি এই মানটা আমরা এই ফর্মুলা স্যার সাউন্ড আসতেছে না। হ্যাঁ, সাউন্ড কথা শোনা যাচ্ছে না? হ্যালো, এখন যাচ্ছে স্যার, স্যার, তখন এখন একটু যাচ্ছে। স্লো ছিল। তো কি বলছিলাম যে আমাদের এই যে বি এর মানটা বের করতে হবে। সো বিটা হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট এক্স ওয়াই, দ্যাট ইজ কি এই যে সাম অফ প্রোডাক্ট এক্স ওয়াই আমরা বের করছি, এই যে ফর্মুলাটা যেটা আমরা বের করলাম, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল এগুলোর 500, সেই মানটা বের করতে হবে। আর সাম অফ এস এক্স এক্স, দ্যাট ইজ কি এই যে এই ভ্যালুটা, এই ভ্যালু এস এস এক্স টা হচ্ছে এই দিস, এই ভ্যালুটা। সো এই দুইটার ডিফারেন্সটাই কি বলে ডিভাইডেশনটাই হচ্ছে বি এর মানটা। এখন বি এর মান বের করে আমার শুধু এই বি এর মান বের করলে হবে না, কারণ বি থেকে আরো কিছু মান আমার প্রয়োজন। সেটা হচ্ছে কি যেহেতু এর স্টেট স্ট্যাটিস্টিকটা একটু ভিন্ন, এর স্টেট স্ট্যাটিস্টিকটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে এর স্টেট স্ট্যাটিস্টিক। তার মানে কি বি লাগবে, বিটা লাগবে, আরেকটা লাগবে হচ্ছে এস বি হেড। এই এস বি হেডটা হচ্ছে বের করলাম, বের করি হচ্ছে রুট ওভার এস স্কয়ার মাইনাস এস এস এক্স, এইটা হচ্ছে এস বি হেড। তাহলে এস স্কয়ার এর মান কোনটা? এস স্কয়ার আমরা যে এইভাবে এই ফর্মুলার সাহায্যে এস স্কয়ার এর মান, সো 1.2। সো দিস এখন আমরা কি the formula আবার হাইপোথিসিসে চলে গেলাম। the formal hypothesis that we attempt to test null hypothesis beta is equal to 0.75 against the alternative is এখানে বিটা ইজ ইকুয়াল টু 0.75 কেন লিখলাম? কারণটা এখানে বলাই আছে যে টেস্ট দ্য হাইপোথিসিস দ্যাট বিটা ইজ ইকুয়ালস টু 0.025। এই বিটাটা কি? বিটাটা হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, দ্যাট ইজ পপুলেশন বা পপুলেশন। আমরা আবারও এখানেও কিন্তু একই জিনিস, যে স্যাম্পলের জন্য আমরা রিগ্রেশন কোএফিশিয়েন্টকে বি দ্বারা ডিফাইন করি, আর পপুলেশনের জন্য রিগ্রেশন কোএফিশিয়েন্টকে বিটা দ্বারা ডিফাইন করি। ঠিক আছে, দুইটা, একটা হচ্ছে স্যাম্পল আর একটা হচ্ছে পপুলেশন। ঠিক আছে, এই যে সবসময় আমরা ধরি কি যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ পপুলেশন, এগুলো প্যারামিটারটা ধরি কি পপুলেশনের প্যারামিটার। সো নাল হাইপোথিসিস বিটা ইজ ইকুয়াল টু দিস এগেইনস্ট অল্টারনেটিভ বিটা ইজ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই জায়গা বলেই দিছে অল্টারনেটিভ হাইপোথিসিস কি করতে হবে, বিটা ইজ নট ইকুয়ালস টু 0.75 at 5% লেভেল। অর্থাৎ এখানে কোন একদম স্টেটমেন্ট বলে দিছে নাল হাইপোথিসিস কোনটা হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা হবে, লেভেল অফ সিগনিফিকেন্স কত, সবগুলো ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে। সো দ্যাটস ওয়াই এখানে নাল হাইপোথিসিস ধরে নিয়েছি, অল্টারনেটিভ হাইপোথিসিস পেয়েছি, সিগনিফিকেন্স লেভেল অফ আলফা ইজ ইকুয়াল টু দিস 5 এন্ড এখানেও 2.10। কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে এর ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n-2, এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2, রিগ্রেশনের ক্ষেত্রেও ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2। তবে n এর মান কত? এখানে n এর মান কিন্তু বলেই দিছে 20, n এর মান 20। তো n এর মান 20 হলে ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n-2, দ্যাট ইজ হচ্ছে 18। আর আলফা যেহেতু কি বলা আছে যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি টু টেল টেস্ট, দ্যাটস ওয়াই আলফাকে কি দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। সো একই ভাবে আলফা হচ্ছে 0.025 আর ডিগ্রিজ অফ ফ্রিডম 18, এইটার জন্য টি এর মান হবে ক্রিটিক্যাল ভ্যালু টি এর মান হবে 2.10। সো পজিটিভ, এটা অনেক সময় আমরা পজিটিভ লিখি, নেগেটিভ লিখি, সেভাবেই আমরা যেভাবে যদি পজিটিভ গ্রেটার দ্যান থাকে পজিটিভ লিখব, লেস দ্যান থাকলে নেগেটিভ লিখব, আদারওয়াইজ সব সময় আমরা যা আছে তাই লিখব। এবার আমরা এই টেস্টের স্টিকের মানটা ক্যালকুলেট করি। বি এর মান আমি পেয়ে গেলাম 1.002, বিটার মান আমরা জানি 0.0275, এস বি এর মানটা আমি বের করে নিয়েছি 0.5। সো টেস্টের স্টিকের মান হচ্ছে দিস। সো দিস ইজ অলসো কি এই 2.1 এর থেকে বড়। So the observed value of t is greater than this value, greater than 2.50 না, সরি 2. এটা ভুল হয়েছে, এটা হবে হচ্ছে 2.101 এই ভ্যালুটা। This is therefore the step to reject the null hypothesis and state the variables under investigation are associated. So it is significant difference. একই রকম এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা বড় হওয়াতে আমরা নাল হাইপোথিসিস কি করব, রিজেক্ট করব। সবসময় দেখবেন টেস্ট স্ট্যাটিস্টিকের মান অর্থাৎ অবজার্ভ ভ্যালু মানটা ক্রিটিক্যাল ভ্যালু থেকে যদি বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস কি করব, রিজেক্ট করব। তো নাল হাইপোথিসিস রিজেক্ট করার অর্থ হচ্ছে যেখানে বিটা যে ধরা রিগ্রেশন কোএফিশিয়েন্ট যে বলছিলাম 0.75,
এটা আসলে সত্য নয়। আমরা যে স্যাম্পল অবজারভেশন গুলো পেয়েছি সেই অবজারভেশন স্টাডি করে দেখতেছি পপুলেশনের যে বিটার মানটা বলা হয়েছে সেই মানটা আসলে কারেক্ট নয়, সেটা কি ওইটা ভিন্ন অন্য কিছু আছে, আর এর চেয়ে বড় আছে না ছোট আছে। এই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স এর। তো এর প্রথম কথা হচ্ছে আবারও বলছি যে এরপরে আমরা যে প্রবলেম গুলো দেখতে যাব প্রত্যেকটা প্রবলেমের এই স্টেপ গুলো আমাকে বের করতে হবে। কি কি স্টেপ গুলো? প্রথমে হাইপোথিসিস ধরতে হবে, তারপরে লেভেল অফ সিগনিফিকেন্স ধরতে হবে, তারপরে ক্রিটিক্যাল রিজনটা বের করে নিতে হবে, তারপরে যে ভ্যালু গুলো দেওয়া আছে সেগুলো বের করে নিয়ে যে স্ট্যাটিস্টিকের মানটা বের করতে হবে, দেন আমার কনক্লুশন করতে হবে। অর্থাৎ এই স্টেপ গুলো প্রত্যেকটার ক্ষেত্রে তো আমরা দেখি একবার আমরা ফাইনালি ওই প্রবলেম গুলোতে যাই আসলে কি আছে। হ্যালো, কথা বলা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন দেখি আমরা এই প্রবলেম গুলোতে দেখি আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। প্রথমে দেখে প্রবলেমটা দেখে যে বলতেছে the average number of mango fruits per tree in a particular region was known from a considerable experience as 520 with standard deviation 4. প্রথম হচ্ছে the average number of mango fruit per tree in a particular region, যে কোনো একটা পার্টিকুলার একটা এলাকাতে কি বলছে আমরা জেনেছিলাম যে মানে কনসিডারেবল এক্সপেরিয়েন্স থেকে বলতেছিলাম যে তাদের এভারেজ নাম্বার অফ ম্যাঙ্গো ধরে কত পার ট্রিতে 520টা উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4টা। তার মানে কি এই যে প্রথম লাইনের যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা কার ইনফরমেশন দেওয়া আছে? কার ইনফরমেশন দেওয়া? পপুলেশনের ইনফরমেশন দেওয়া আছে নাকি স্যাম্পলের ইনফরমেশন দেওয়া আছে? ভালো করে খেয়াল করে দেখবেন দ্য এভারেজ নাম্বার অফ ম্যাঙ্গো ফ্রুটস পার ট্রি ইন এ পার্টিকুলার রিজন, কোন একটা টার্গেটেড এরিয়ার কথা বলেছে সেই এরিয়ার একটা গাছের অন অ্যান এভারেজ ঠিক না একটা গাছ অন অ্যান এভারেজ কতগুলো ধরে 520টা আম ধরে উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং সেখানে ইনফরমেশন রয়েছে তাদের যে গাছগুলো আছে প্রত্যেকটার মধ্যে মানে এই ভেরিয়েশন মানগুলোর ভেরিয়েশনটা হচ্ছে কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত 4। A sample of 20 trees gives an average number of fruits 405। এবার আমি কি করলাম ওই এরিয়ার থেকে রিজন থেকে আমি 20টা স্যাম্পল ড্র করলাম, অর্থাৎ 20টা গাছ নিলাম, দেখলাম যে তাদের এভারেজ নাম্বার অফ ফ্রুটস কত 450 পার ট্রি। টেস্ট whether the average number of fruits per tree selected in the sample is in agreement with the average production in that region. The test equal to whether the average number of fruits per tree selected in the sample is in agreement with the average production in that region. অর্থাৎ যে স্যাম্পলটা আমি ড্র করেছি সেই স্যাম্পলটার যে এভারেজ ভ্যালুটা দিয়েছে সেটা কি অ্যাকচুয়ালি ওই এলাকার মানে ওই রিজনের যে প্রোডাকশনের এভারেজ যে প্রোডাকশন ছিল সেটাকে এগ্রি করে কিনা। যদি বোঝা না যায় কেউ একজন যদি তোমাদের ভাষায় বুঝতে পারো তাহলে আমাকে একটু ব্যাখ্যা করে যে কি বুঝলে এখান থেকে। কেউ কি একজন ব্যাখ্যা দিতে পারবে আমাকে একটু প্লিজ? হ্যালো 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 কেউ নাই? স্যার আছি আমরা। আমি অনেকক্ষণ যাবত কথা বলতেছি যে কেউ কি আমি যা বললাম এই প্রবলেমটা থেকে কি কি বুঝলে কেউ একজন আমাকে একটু এক্সপ্লেনেশন দিতে পারবে? স্যার বুঝি না। হ্যাঁ, কেউ একজনও বোঝে নাই? হ্যাঁ স্যার, বাকিদের কথা জানি না স্যার। বাকিরা কে কে আছে থেকে একটু তারা তাদের মধ্যে কেউ বলতে পারে কি? হ্যালো, বুঝি নাই স্যার। মানে কেউ বোঝে নাই প্রবলেমটা আসলে কি বলছে সেটা কেউ বোঝে নাই নাকি মনোযোগী দেয় নাই? আমার তো মনে হচ্ছে সবাই অন করে দিয়ে চলে গেছে। দেখি সবাই একটু লাইভে আসেন তো দেখি, সবাই ভিডিওটা অন করে দেখি কোথায় আছে দেখি।
আসেন দেখি কে কোথায় আছেন দেখি। সাউন্ড অফ করে লাইভে আসেন দেখি কে কোথায় আছে। অনেকে এই কাজ করে, সবাই মানে অন করে থেকে চলে যায়। আসছি স্যার। আসছি স্যার। দেখা যাচ্ছে। আমি যে ইয়েটা দেখালাম, পিডিএফ ফাইলটা দেখালাম, ওইটা কি বোঝা গেল যে কি বলতে চাইছে? কেউ কি বলতে পারবে? হুম? স্যার স্যার বুঝি নাই। মানে পিডিএফ এর প্রথম যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম। যে কেউ কি আমাকে একটু বলতে পারবে যে স্যার প্রবলেমটার মানে এরকম সেন্সে বুঝছে, আর অন্য কোনো মানে কিছু তো সম্পর্কে একটা ধারণা হয়েছে, কি ধারণা ছিল সেটা হতে পারে, ভুল ভাবেও হতে পারে, কিন্তু আমি ওইটাই জানতে চাচ্ছি একটু। স্যার আবার বুঝায় দেন। না আবার বোঝা না, এমনি প্রবলেমটা তো দেখতে বলছি, প্রবলেমটা দেখে আগে বলেন যে আমি ওখানে কি বোঝা গেল, ওইটা আমার জানা দরকার। প্রবলেমটা যে লেখা আছে, কি কি ইনফরমেশন আছে, সেটা আমি একটু জানতে চাচ্ছি। And কেউ আমাকে এটা একটু এক্সপ্লেন করে। প্রবলেম কিভাবে করব সেটা চাচ্ছি না, জাস্ট ওখানে কি লেখা আছে সেটা আমি জানতে চাচ্ছি। কেউ নাই? একজনও নাই? আমি কি আবার প্রবলেমটা দেখাবো? দেখাবো জি স্যার। জি আমি হয়তো আবার দেখি আর দিয়ে প্রবলেমটা পড়েন, সবাই একটু প্রবলেমটা পড়েন, পড়ার পরে আমাকে দেন আমাকে বলেন যে স্যার আমি এই প্রবলেমটা এইটা বুঝলাম। 1 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 1, এটা একটু আমাকে বলেন যে হ্যাঁ স্যার আমি এই জিনিসটা বুঝলাম। আবারও বলছি যে the average number of mango fruits per tree in a particular region was known from a considerable experience as 520 with standard deviation 4. A sample of 20 trees gives an average number of fruits 450 per tree. Test whether the average number of fruits per tree selected in the sample is in a agreement with the average production in the region. এই যে কথাটা লেখা আছে, এইটার কি কি এক্সপ্লেনেশন আছে আমাকে একটু জানাইলে খুবই ভালো। বলেন, পরে 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 বলেন, জানেন না আপনি, সময় লাগতে হবে। বলেন বলেন, একজন বলেন, হয়েছে তো? কেউ বুঝতে পারেন নাই? যা বুঝেছেন সেইটুকু বলেন। হ্যালো, কি জানি বলতে চাচ্ছি একটু। স্যার শুনতে পাচ্ছি কিন্তু বলবো না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা একটু যদি বুঝাই দিতেন। না না, স্ট্যান্ডার্ড ওইটা ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরে বোঝাচ্ছি, আগে আমাকে বলতে হবে যে প্রবলেমটার কি কি ইনফরমেশন সেইটা সম্পর্কে জানেন, কি কি বললেন, কি বুঝলেন সেটা আমাকে জানেন, তারপরে আমি স্যার এইটাই টেস্ট করতে বলছে যে যেটা অ্যাভারেজ উৎপাদন হয় সেটা আদৌ কি উৎপাদন হচ্ছে কিনা, মানে অ্যাভারেজটা আর কি। আচ্ছা এক্স্যাক্টলি, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কেউ একজন বললো যে ওই এলাকায় প্রত্যেকটা পার গাছে যে 520টা করে অন অ্যান এভারেজ কি হয় ফসল উৎপাদন হয়, মানে কি আম উৎপাদিত হয়, এবং তার সাথে বলা আছে যে এটার একটা ভেরিয়েশন আছে, প্রত্যেকটা গাছে যে এরকমই হবে তা না, যে ওখান থেকে আসলে 4টা ডেভিয়েশন আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে কি 4, অর্থাৎ একটু ভেরিয়েশন আছে আর কি, একটু ভেরিয়েশন আছে সেই জিনিসটা। এখন ওখান থেকে দ্বিতীয় বলছে কি যে সেখান থেকে কয়টা গাছ নিয়েছে, 20টা ট্রি নিয়েছে, নিয়ে ওই 20টা গাছে সে আবার কতগুলো আম তৈরি হয়, মানে উৎপাদিত হয় বা প্রোডাকশন হচ্ছে সেটা চেক করেছে, চেক করে সে দেখেছে, একজন দেখেছে যে কি সেখানে আসলে অ্যাকচুয়ালি 450টা করে অন অ্যান এভারেজ আম ধরেছে। তাহলে বলতেছে যে এই যে 450টা আমি স্যাম্পল পাইলাম, স্যাম্পলের উপর বেসিস করে প্রোডাকশনের কথা বলা আছে যে ওই রিজনে অন অ্যান এভারেজ 520টা হয়, এইটা ওই কথাটাকে কি করে এগ্রি করে কি না। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এটা তো ডিফারেন্স দেখাই যাচ্ছে যে এগ্রি করছে না, কারণ একটা হচ্ছে 520 আর একটা হচ্ছে 450, ডিফারেন্সটা অনেক বেশি। এইটা ডিফারেন্স অনেক বেশি হওয়ার কারণও হতে পারে এমন এমন কি বলে সে হয়তো যে স্যাম্পল নিয়েছে 20টা গাছ, সে 20টা গাছের মধ্যে সে এমন এমন স্যাম্পল গাছ নিয়েছে যে গাছগুলোতে আম কম ধরেছে। কারণ এভারেজ 520 মানে কি, এভারেজ 520 হচ্ছে কিছু গাছের আম 520-এর থেকেও বেশি ধরে আছে, আবার কিছু গাছের আম 520-এর থেকে কম আছে। তার মানে কি স্যাম্পল তাহলে প্রপার ওয়েতে নিছে কিনা, বা স্যাম্পল যেভাবে নিছে তার উপরে এটাকে করছে, সে এই ধরনের ডিফারেন্স হতেই পারে। এই জন্য বলা হচ্ছে যে যে কি বলে এটা আমাকে টেস্ট করতে হবে স্যাম্পলের উপর বেসিস করে, যে কথাটাকে আমি এগ্রি করব কি করব না। আমি আবারও বলছি যে দেখেন প্রবলেমটা আরেকবার চেক করে দেখেন যে বোঝা যায় কিনা, আমি যতটুকু কথা বললাম সেইটুকুর উপরে আরেকবার একটু করে দেখেন যে অ্যাকচুয়ালি আমার কথাগুলোর সাথে মিল আছে কিনা। আবার বলছে the average number of mango fruits per tree in a particular region was known from a considerable experience as 520, অর্থাৎ ওই রিজন সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে পপুলেশনের ইনফরমেশন, ওই রিজন সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে মানে কি পপুলেশনের ইনফরমেশন দেওয়া আছে, তো পপুলেশন ইনফরমেশন তার মানে কি পপুলেশনের মিন দেওয়া আছে হচ্ছে 520 এবং পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সিগমা দেওয়া আছে হচ্ছে 4। এবার কি করছে ওইখান থেকে 20টা গাছ সিলেক্ট করেছে, স্যাম্পল নিয়েছে, নেওয়ার পরে এইবার তার মিন এই 20টা গাছের মিন বের করেছে কত 450, অর্থাৎ দিস ইজ দা স্যাম্পল মিন, দ্যাট ইজ দা স্যাম্পল মিন। যেমন আমি আরেকবার একটু এটা ক্লিয়ার করি, ধরেন আপনাদের ক্লাসে 125 জন স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের আমি কি করব এভারেজ হাইট নির্ণয় করব। এভারেজ হাইটটা নির্ণয় করতে গেলে কি হবে, কি করতে হবে, আমি সিআরকে বললাম যে তুমি আমাকে তোমার ক্লাসের স্টুডেন্টের এভারেজ হাইটটা বের করে দাও। সিআর কি করবে, সে কিভাবে ক্যালকুলেশন করলো না করলো সেটা আমার দেখার বিষয় না, সে আমাকে বললো যে স্যার আমাদের ক্লাসে এভারেজ স্টুডেন্টের এভারেজ হাইট হচ্ছে 63 ইঞ্চি, 63 ইঞ্চি অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চি আমাদের ক্লাসের এভারেজ হাইট। এখন সে হয়তো এভাবে নির্ণয় করে নিয়েছে কি প্রত্যেকটা স্টুডেন্টের হাইট নিয়েছে, নেওয়ার পরে সে 125 জনের হাইট সংগ্রহ করে যোগ করে 125 দ্বারা ভাগ দিয়ে আবার সাম করে। এখন আমি অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান সেটাকে মানবো কি মানবো না সেটা চেক করার জন্য আমি কি করব,
এবং আমাকে বললো যে স্যার আমাদের এভারেজ হাইট এত এবং তার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিল। সেই এখানে সেই প্রথম লাইনটা ওই ইনফরমেশনটা দেওয়া আছে। আমি কি করবো অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে ওই ক্লাস থেকে 20টা বা 30টা স্যাম্পল ড্র করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তাদের হাইট নির্ণয় করবো, হাইট নিব, নেওয়ার পরে সে হাইট গুলোর অ্যাভারেজ মান বের করবো। যে অ্যাভারেজ মানটা আমি ধরেন পাইলাম হচ্ছে 65 ইঞ্চি। তাহলে এখন আমি স্যাম্পল নিয়ে দেখলাম যে ওই ক্লাসের এভারেজ হাইট আসতে হচ্ছে 65 ইঞ্চি, আর সিআর আমাকে বললো যে স্যার আমাদের ক্লাসের এভারেজ হাইট হচ্ছে 63 ইঞ্চি। তার মানে কি একটু ডিফার হচ্ছে। তাহলে কার কথাটাকে মানে সিআর এর কথাটাকে আমি অ্যাকসেপ্ট করবো কি করবো না সেইটা টেস্ট করে বের করতে হবে। এখানে এই কাজটাই একই জিনিসটাই বলছে। A sample of 20 trees gives an average number of fruits of 450 per tree. Test whether the average number of fruits per tree selected in the sample. এই যে আমরা যে সিলেক্টেড করলাম স্যাম্পলটা, এই স্যাম্পলের যে এভারেজ নাম্বার অফ ট্রির কথা বলা আছে মানে ফ্রুটস এর কথা বলা আছে, সেইটা আসলে এই পপুলেশনকে সাপোর্ট করে কি না। আমরা এইটা একটু দেখি যে এখানে কিভাবে প্রবলেমটা সলভ করব। সলভ করার চেষ্টা করি। এখানে প্রথমে বলছিলাম যে ওই রিজনের মিন দেওয়া হচ্ছে 120 এবং সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ও স্যাম্পল সাইজ দেওয়া হচ্ছে 20 এক্স বার স্যাম্পল মিন দেওয়া হচ্ছে 400। ঠিক আছে, এই জিনিস এই চারটা ইনফরমেশন দেওয়া আছে। এখন এখানে আমার ইনফরমেশন ল্যাক আছে হচ্ছে কি আলফা মান দেওয়া আছে, লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়ার মান দেওয়া নেই। এটা হচ্ছে আমার একটা ল্যাক আছে। ঠিক আছে, লেভেল অফ সিগনিফিকেন্স এর মানটা দেওয়া নেই। যদি কোনো প্রবলেমে লেভেল অফ সিগনিফিকেন্স এর মান দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে আলফা ইজ ইকুয়াল টু 5%। আমরা এটা ধরে নিই। আবার অনেকে 1%ও ধরতে পারে, 1%ও ধরতে পারে, 5% আমরা ধরে নিই। ঠিক আছে, তো লেভেল অফ সিগনিফিকেন্স 5%। এখন আমি স্যার শোনা যাচ্ছে না। বলে কি কথা বোঝা যাচ্ছে না? এখন যাচ্ছে স্যার। স্টেট করব কিভাবে? নাল হাইপোথিসিস করতে হবে প্রথম স্টেপ, নাল হাইপোথিসিস আর এখানে আমরা কি টেস্ট করতে বলছি? মিন টেস্ট নাকি আদার্স অন্য কোনো টেস্ট? যেহেতু এভারেজ নাম্বার অফ প্রোডাক্ট ফ্রুট বলছে তাহলে আমাকে মিন টেস্ট করতে হবে। তা মিন টেস্ট করতে গেলে অবশ্যই মিউ দ্বারা ডিফাইন করতে হবে। যেহেতু কথা বলা আছে দিস ইজ দ্য নাল হাইপোথিসিস, অর্থাৎ যে এভারেজের মানটা দেওয়া আছে ওইটাই আমরা কি করব নাল হাইপোথিসিসটাকে স্টেট করে দেব। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস আসলে কি হবে? অল্টারনেটিভ হাইপোথিসিস এটা কি নট ইকুয়াল হবে নাকি মিউ ইজ গ্রেটার দ্যান হবে আর মিউ ইজ লেস দ্যান হবে? কোনটা হবে? অর্থাৎ নট ইকুয়াল 520 হবে নাকি গ্রেটার দ্যান 520 হবে নাকি লেস দ্যান 520? এই তিনটার যে কোনো একটা আমাকে এখানে ধরতে হবে। হয় এটা নিতে হবে
না হয় এটা অথবা এটা, এই তিনটা যে কোনো একটা। প্রবলেমে আমি প্রবলেমটাতে বলতেছি, প্রবলেমে কিন্তু এরকম কোনো কথা ওখানে বলা নাই। আমি একটু দিতে চাচ্ছি, কি বলে প্রবলেমটা দেখতে যাচ্ছি যে প্রবলেমটা কোথায় আছে। একটু স্ক্রিনটা শেয়ার করে দেখি। দেখুন এই প্রবলেমে এই জায়গায় দেখুন কোথাও কিন্তু বলা নাই যে কি বলছে, শুধু বলছে কি টেস্ট test whether the average number of fruits per tree selected in sample is an agreement with the average production in that region। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে কোথাও লেখা নাই যে না ওই রিজনের যে প্রোডাকশনটা তার থেকে বেশি বা কম, এরকম কোনো ধরনের ইনফরমেশন দেওয়া নাই। যেহেতু কোনো ধরনের ইনফরমেশন দেওয়া নাই, যে কারণে আমরা এটা অবশ্যই কি ধরবো, নট ইকুয়াল ধরবো। অর্থাৎ এই কারণে আমরা এটাকে কি ধরবো, নট ইকুয়াল ধরবো। যেহেতু এটা কোথাও বলা নাই যে এর চেয়ে কম না বেশি, সেই কারণে এটা আমরা কি ধরবো, যে নট ইকুয়াল ধরবো। এটা আমরা কি ধরবো, নট ইকুয়াল ধরবো। তো অ্যাটলিস্ট আমরা কি এটাকে, এটা হচ্ছে এক নাম্বার স্টেপ। ধরো দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আলফা আলফা ইজ ইকুয়াল টু কত, যেহেতু বলছে আলফা এখানে কোথাও বলা নাই, প্রবলেম কোথাও বলা নাই তো যেখানে আলফা সে ধরে নিলাম হচ্ছে 5%। তো আলফা ইজ ইকুয়াল টু 0.05। এখন যেহেতু আমরা কি করলাম যে আলফা ধরলাম, এবার 3 নম্বর স্টেপটা কি, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল। এখন ক্রিটিক্যাল ভ্যালু আসলে কি হবে, আমাদের টেস্ট তো দুইটা, একটা সাধারণ দুইটা টেস্ট করলাম, একটা টেস্ট আর একটা হচ্ছে নরমাল টেস্ট, নরমাল টেস্ট আর নরমাল টেস্ট আর টেস্ট। তাহলে কোনটা ধরবো, কি টেস্ট হবে, এইটা আমার এখন ফাইন করতে হবে। অ্যাকচুয়ালি আমি এই টেস্টটা কোনটা করব, কি টেস্ট করব নাকি জেড টেস্ট করব। এখন ক্রিটিক্যাল ভ্যালুটা নির্ভর করবে এই টেস্টের কি না জেড। জেড হলে একরকম হবে, কি হলে আরেকরকম। তাহলে আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এটা কি বলে, কি টেস্ট নাকি জেড টেস্ট। আমরা যে টেস্ট করে আসলাম, এর যে টেস্ট যে করে আসলাম, সেই টেস্টে কি আছে, এই টেস্ট আমরা কি করে আসছিলাম, আমরা একটু দেখে আসি যে টেস্টের কি প্রপার্টিজ আমরা করে আসছিলাম। এটা সিঙ্গেল মিন টেস্ট নাকি টু মিন টেস্ট নাকি জেড টেস্ট নাকি কি বলে টি টেস্ট, এটা অ্যাকচুয়ালি আমরা একটু দেখি কিভাবে আমরা এটা দিয়েছিলাম। টেস্টের যে এটা আছে কতগুলো, দেখি আমরা একটু এখানে কি কি করেছিলাম মনে আছে, যে the test for specified value of single mean for large sample when variance known। তাহলে প্রথম একটা আছে টেস্ট ফর সিঙ্গেল মিন, এর এখানে মিন কয়টা, একটা না দুইটা, পপুলেশন মিন কয়টা দেওয়া আছে, একটা দেওয়া আছে, সো এটা হচ্ছে সিঙ্গেল মিন। এখানে স্যাম্পল সাইজ লার্জ না স্মল, স্যাম্পল সাইজ দেওয়া আছে কত 20। তাহলে 20 যদি হয় তাহলে এটা কি বলছে, 30 এর চেয়ে কম না বেশি, কম, তাহলে এটা হবে কি স্মল স্যাম্পল। তাহলে প্রথম যে ক্যাটাগরিটা এটা কি হবে, এটা রিজেক্ট, যেহেতু এটা লার্জ স্যাম্পলের জন্য
সেইটা হবে না, আমাকে স্মল স্যাম্পল খুঁজতে হবে। তাহলে আমি স্মল স্যাম্পলে চলে যাই। এটা আছে কি লার্জ স্যাম্পল এখানে বলছে, আমি কি করব এবার আছে স্মল স্যাম্পল। এটা বলছে স্মল স্যাম্পল, সিঙ্গেল মিন স্মল স্যাম্পল। এইবার when variance unknown, known না unknown, ভেরিয়েন্সটা কি known না unknown? ভেরিয়েন্সটা known না unknown? ভেরিয়েন্সটা known না unknown? প্রবলেমে কি বলা আছে যে কি average number of fruits 520 with standard deviation, with standard deviation 4। তাহলে যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দ্যাট ইজ ভেরিয়েন্সটা দেওয়া আছে, এইটা কার, পপুলেশনের নাকি স্যাম্পলের? স্যাম্পল কিন্তু বলা আছে 20টা তিনি নিয়েছে, শুধুমাত্র মিন বলা আছে। স্যাম্পলের কি এখানে ভেরিয়েন্স দেওয়া আছে নাকি পপুলেশনের ভেরিয়েন্স দেওয়া আছে? কেউ কি আমাকে বলবে একটু? পপুলেশনের ভেরিয়েন্সটা দেওয়া আছে। তাহলে পপুলেশনের ভেরিয়েন্স যদি দেওয়া থাকে তাহলে ভেরিয়েন্সটা নোন হবে নাকি আননোন হবে? আননোন। বা পপুলেশন ভেরিয়েন্স জানা, জানা থাকলে নোন হয় নাকি আননোন হয়? নন স্যার, নোন হয়। দ্যাট মিন্স সেটা হচ্ছে নোন হবে। আর যদি ভেরিয়েন্সটা নোন হয়ে যায়, পপুলেশন ভেরিয়েন্স যদি নোন হয়, আমি বলেছিলাম স্যাম্পল সাইজ ছোট হোক বা বড় হোক সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা যদি ভেরিয়েন্সটা নোন হয়ে যায় তাহলে কি টেস্ট হবে? ভেরিয়েন্স নোন হলে কোন টেস্ট করব মনে আছে? বলেন, ভেরিয়েন্সটা নোন হলে কোন টেস্ট করব? স্যার জেড টেস্ট অর নরমাল টেস্ট? যে মানে জেড টেস্ট আর নরমাল টেস্ট বলতে অ্যাকচুয়ালি জেড টেস্টই, অন্য কোনো কিছু না। মানে নরমাল টেস্ট বলতে তাহলে জেড টেস্ট করব। তাহলে জেড টেস্ট যদি করি, আমার ব্যাগটার উপরে আমরা কি বললাম, এটা যে জেড টেস্ট করব। তা জেড টেস্ট হলে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি? টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে হচ্ছে এই যে এইটা হবে আমার টেস্ট স্ট্যাটিস্টিক। অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইড বাই এস রুট ওভার এন। এইটা হবে আমার হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। কারণটা হচ্ছে কি, যখন নন ভেরিয়েবল আননোন ছিল, সরি জেড টেস্টে এটা হবে, সরি এইটা হবে, যেহেতু নন কারণ এই টেস্টটা হবে। অর্থাৎ এখানে সিগমা এস হবে না, এসটা হলে স্যাম্পলের ভেরিয়েন্স, যেহেতু এটা পপুলেশন ভেরিয়েন্স দেওয়া আছে যার কারণে টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে না এইটা, টেস্ট স্ট্যাটিস্টিক করতে হবে এইটা হবে টেস্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এইটা হবে হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, এই জিনিসটা হবে টেস্ট স্ট্যাটিস্টিক। এটা কেন টেস্ট স্ট্যাটিস্টিক হবে? কারণ এখানে সিগমাটা হচ্ছে জানা। সো টেস্ট স্ট্যাটিস্টিক যদি আমার এটা হয়, আমি এখন দেখি প্রবলেমটা দেখলাম, আমি চলে যাই টেস্ট স্ট্যাটিস্টিক। আমি প্রবলেমটাতে একটু আরেকবার খাতায় চলে যাই। नॉर्मल टेस्ट और चेक टेस्ट। এটা আমার হচ্ছে টেস্ট করতে হবে। চলো যদি এটা জেড টেস্ট হয়, জেড টেস্টের মানে ঠিক কতগুলো ভ্যালুগুলো আমি দেখা দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এইটা দুইটা কেস আছে, লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয়, তাহলে একটা ভ্যালু পাওয়া যাবে, আর লেভেল অফ সিগনিফিকেন্স আরেকটা ভ্যালু 5% অথবা শুনতে পাচ্ছি, সাধারণত আমরা 5% এবং শুনতে পাচ্ছি না স্যার। কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। তাহলে আমরা এই নরমাল টেস্ট
আবার শোনা যাচ্ছে না স্যার। শোনা যাবে এরকম ভাবে ভাগ করে দিতে প্রথমে এখানে মান হবে 1.6 মাইনাস 1.6 আর একটা মাইনাস 1.9 এটা হচ্ছে স্যার শোনা যাচ্ছে না। 5% শোনা যাবে 5% 1.33 minus 1.33 আর এটা হবে plus 0.58 minus এটা কখন হবে যদি অল্টারনেটিভ থাকে mean is greater than something mean is greater than তাহলে 1.6 যদি অল্টারনেটিভ থাকে mean is minus 1.9 আর যদি অল্টারনেটিভ থাকে mu is not equal to something তাহলে এইটার মান হবে স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো কথা বোঝা যাচ্ছে না স্যার কিছুই বুঝতে পারিনি স্যার। মাইক্রোফোনের সমস্যা শোনা যাচ্ছে স্যার। স্যার কিছুই শুনতেও পাই নাই, বুঝতেও পাই নাই। আমি যে টেবিলটা এই টেবিলটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার, কিন্তু স্যার আপনি যে কথাগুলো বলছেন একটাও শুনতে পাইনি। আমি আবারও বলছি তাহলে যে এইটা নরমাল টেস্টের একটা এই কয়েকটা মান মনে রাখতে হবে। কি কি মান 1.64 প্লাস 1.64 মাইনাস একটা হলো 1.96 আর একটা হচ্ছে মাইনাস 1.96 এটা হচ্ছে 5% এর জন্য। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। এখন 1% এর জন্য হচ্ছে 1.33 মাইনাস 1.33 প্লাস 2.58 আর হচ্ছে মাইনাস 2.58। এখন কখন আমরা এই মানগুলো ধরবো বলছি যদি অল্টারনেটিভ হাইপোথিসিস কি হয় মিউ ইজ গ্রেটার দেন হয় লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% হয় তাহলে ক্রিটিক্যাল ভ্যালুর মান হবে 1.64। যদি অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ ইজ লেস দেন হয় লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয় তাহলে মান হবে মাইনাস 1.64। অর্থাৎ লেস দেন হলে হবে মাইনাস আর গ্রেটার দেন হলে হবে প্লাস, যদি এটা 5% লেভেল অফ সিগনিফিকেন্স হয়। আর যদি 1% লেভেল অফ সিগনিফিকেন্স ধরি তাহলে ওই মানটাই কি ধরতে হবে 1.33 ধরতে হবে। এটা ধরতে হবে 1.33 আর এটা হবে মাইনাস 1.33। আর এই পরের দুইটা মানটা এটা হবে অলওয়েজ কি যদি এটা টু টেইল টেস্ট হয় অর্থাৎ mu is not equals to something এইটা যদি হয় এই ধরেন টু টেইল টেস্ট হয় তাহলে মান হবে যে মাইনাস 1.96 প্লাস 1.96 অথবা এটা 5% হলে আর 1% হলে মাইনাস 2.52 প্লাস 2.58। গ্রাফিক্যালি আমি দেখাই যদি এটা এরকম হয় এটা হবে মাইনাস 1 এরকম লেস দ্যান সামথিং হয় তাহলে এইটা হবে তার রিজেকশন এরিয়া, এইটা হবে তার এরিয়া। অর্থাৎ 1.64 মাইনাস 1.64 এর এরিয়াতে বড় হবে নারে অ্যাকসেপ্ট হবে আর এর চেয়ে ছোট হলে তাহলে হচ্ছে রিজেক্ট হবে। আর এটার ক্ষেত্রে এটা যদি 1.64 মান বড় হয় তাহলে রিজেক্ট হবে আর যদি 1.64 হয়
তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। কেস কোনটা? কেস হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস এরকম থাকে। এখন অল্টারনেটিভ হাইপোথিসিস নট 1.96 তখন কি হবে? নিউ ইজ নট ইকুয়াল টু স্যার শোনা যাচ্ছে না? এই শোনা যাচ্ছে না তো কি করবো বলেন? আমি তো জোরে বলতেছি। স্যার আপনার মাইক্রোফোন সরে স্যার যায় কিনা মাইক্রোফোনে শোনা যাচ্ছে সম্ভবত স্যার। মাইক্রোফোন তো আমার নাই, আমি তো ব্লুটুথ হেডফোন দিয়ে কথা বলতেছি। স্যার আপনি যখন লিখে বলেন তখন শোনা যায় না, আবার যখন না লিখে বলেন তখন ভালোভাবেই শোনা যাচ্ছে। ও আচ্ছা, এই সমস্যাটা হয়তো বা কোনো কারণে মুভমেন্ট অন্যরকম হয়ে যাচ্ছে। মুভমেন্টের কারণে এরকম হচ্ছে। জি স্যার। একটু নড়াচড়া করলে হয়তো বা কথাগুলো ঠিক মতো ক্যাচ করতে পারছেন, এরকম একটা প্রবলেম হতে পারে। স্যার আপনি লিখার পরে স্যার বলেন। আচ্ছা আমি লেখার পরে বলছি। এখানে দেখেন থার্ড পরবর্তী সর্বশেষ যে গ্রাফটা দেখালাম, এখানে আছে কত? -1.96 টু +1.96। 1.96 এ প্লাসের পরে রাইট যে এরিয়াটা সেটা হচ্ছে রিজেকশন এরিয়া, আর -1.96 এর যে লেফটের যে সাইডটা সেটা হচ্ছে রিজেকশন এরিয়া। এখানে টোটাল টেস্টের ক্ষেত্রে দুইটা রিজেকশন এরিয়া, অনলি মাঝখানেরটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স এরিয়া। অর্থাৎ আমার যে টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যদি 1.96 থেকে +1.96 এর মধ্যে পড়ে তাহলে নাল হাইপোথিসিসটা কি হবে? অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ কি হবে? রিজেক্টেড হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আর ফার্স্ট স্টেপটা বলছি, এই চিত্রটা, এই চিত্রটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে যদি এটা রাইট টেল টেস্ট হয়, কি বলছি? রাইট টেল টেস্ট, অর্থাৎ এইরকম মিউ অল্টারনেটিভ ভাবে মিউ ইজ গ্রেটার দ্যান মিউ নট, তাহলে কি হবে? এর যে লেফটের যে সাইডটা থাকবে সেটা হবে অ্যাকসেপ্টেন্স এরিয়া, আর এটা হবে রিজেকশন এরিয়া। অর্থাৎ কি 1.64 এর চেয়ে ছোট হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, আর 1.64 এর চেয়ে বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। ঠিক আছে? সিমিলারলি এটা যখন এই গ্রাফে যাবে, অর্থাৎ এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস যখন কি হবে? লেস দ্যান হবে, তখন মানটা হবে -1.64। এখন যদি টেস্টের ভ্যালুটা -1.64 এর থেকে ছোট হয় তাহলে এটা রিজেক্টেড হবে, আর যদি এর চেয়ে বড় হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে। যেমন আমি যদি এরকম লিখি, এইটা যদি হয় তাহলে কি হবে? বলেন, আমার টেস্ট স্ট্যাটিস্টিকের মান বের হলো এইটা, তাহলে কি হবে? কেউ কি বলতে পারবেন অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? স্যার অ্যাকসেপ্ট হবে স্যার। অ্যাকসেপ্ট হবে, রাইট। কারণটা হচ্ছে কি, এইটা এই -1.6 পারের কি কোন দিকে, ডান দিকে পড়ছে না বাম দিকে? ডান দিকে। ডান দিকে। ডান দিকে হতে এটা অ্যাকসেপ্টেন্স রিজনের মধ্যে গেছে, সো নাল হাইপোথিসিস তখন কি হবে? অ্যাকসেপ্ট হবে। আর যদি এরকম মান আসে যে p -5 এটা যদি হয় তাহলে কি হবে? স্যার রিজেক্ট হবে। এটা তাহলে রিজেক্ট হবে, রাইট? এরকম এইটার ক্ষেত্রে যদি মান 2.57 এরকম আসলো তাহলে কি হবে? রিজেক্টেড হবে স্যার। এটা তাহলে রিজেক্টেড হবে। যদি এরকম আছে 1.73 তাহলে রিজেক্টেড হবে স্যার। তাহলে রিজেক্ট হবে। যদি এরকম আছে 1.25 তাহলে অ্যাকসেপ্টেড হবে স্যার। তাহলে সিচুয়েশন আমি কি বলছি যে যদি মিউ ইজ গ্রেটার দ্যান, অল্টারনেটিভ ভাবে মিউ ইজ গ্রেটার দ্যান সামথিং, মিউ নট, তাহলে হবে এই কেস। আর যদি কি বলে মিউ ইজ লেস দ্যান সামথিং, অল্টারনেটিভ ভাবে তাহলে হবে এই কেস। এইটাতে আমার মান আসলো, ধরেন এইটার ক্ষেত্রে মান আসলো
2.51, তাহলে কি কি করব? অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব? রিজেক্ট করব স্যার। এটা রিজেক্ট করব। কারণটা কি? কারণটা হচ্ছে আমাকে ভ্যালুটা হবে মাইনাস 1.96 এর থেকে বড় হতে হবে আর 1.96 এর থেকে ছোট হতে হবে। ছোট হতে হবে। যদি এরকম এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে আমরা হাইপোথিসিসটা কি করব? অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করব। এই রকমই প্রত্যেকটা টি টেস্টের ক্ষেত্রেও এইভাবে মানে আমরা বুঝবো, এবং নরমাল টেস্টের জেড টেস্টের ক্ষেত্রে একই রকম, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। নরমাল টেস্টের ক্ষেত্রে এই কয়েকটা মান মনে রাখলেই এনাফ। এই চারটা মান, 4-5টা মান মনে রাখলেই নরমাল টেস্টের ক্ষেত্রে এনাফ। কিন্তু টি টেস্টের ক্ষেত্রে মান মনে রাখা যায় না। টি টেস্টের ক্ষেত্রে এরকম টেবিল নিয়ে এসে মনে রাখতে হয়। তাহলে আমরা একটু দেখি যে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা কিভাবে আসে। আমরা কি কি পাইছিলাম ইনফরমেশন দেখি। প্রথমে ইনফরমেশন নিউ ইজ ইকুয়াল টু 500 টি। অল্টারনেটিভ হাইপোথিসিস নিউ ইজ নট ইকুয়াল টু 500 টি। লেভেল অফ সিগনিফিকেন্স, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার স্টেপ, লেভেল অফ সিগনিফিকেন্স আমি ধরেছি অল্টারনেটিভ টু 5%, দ্যাট ইজ 3 0.5। 3 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু, তো ক্রিটিক্যাল ভ্যালু আমরা পরে দেখতেছি। তারপরে 4 নাম্বার হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। আমাদের প্রবলেমে তো টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? গেট টেস্ট নাকি কি টেস্ট? জেড টেস্ট। জেড টেস্ট স্যার। জেড টেস্ট। তাহলে জেড টেস্ট হলো জেড ইজ ইকুয়াল টু কি ধরবো? জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট ওভার এন, রাইট? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা তো জেড টেস্ট হয়, তাহলে ক্রিটিক্যাল ভ্যালু এখানে কত আসবে তাহলে? মাইনাস 1.96 থেকে মাইনাস 1.96 টু প্লাস 1.96। কেন এটা ধরলাম? এটা কেন ধরলাম? স্যার এখানে হচ্ছে আপনার মানে নট ইকুয়াল টু, এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে কি আমার নট ইকুয়াল। ঠিক আছে? অল্টারনেটিভ হাইপোথিসিস নট ইকুয়াল হওয়াতে টেস্টটা কি ওয়ান টেইল নাকি টু টেইল? টু টেইল টেস্ট, রাইট? এটা যেহেতু আমি নট ইকুয়াল করছি, এটা এর জন্য টু টেইল টেস্ট হবে। আর টু টেইল টেস্ট হলেই ভ্যালুটা এটাতে চলে যাবে। ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আমি আবারও বলছি যে এই অল্টারনেটিভ হাইপোথিসিসটা এটা নট ইকুয়াল হবে নাকি গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে, এটা প্রবলেম থেকে দেখলে বোঝা যাবে। অর্থাৎ প্রবলেমে এটা ইন্ডিকেট করে দেওয়া থাকবে। যদি গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে হয়তোবা প্রবলেমের মধ্যে লেখা থাকবে যে ফিউয়ার, মোর দেন, গ্রেটার দেন, ইনক্রিজ, এরকম টাইপের ওয়ার্ড থাকবে। ঠিক আছে? আর যদি লেস দেন লিখতে হয় তাহলে ওখানে লেখা হবে ফিউয়ার, লেস দেন, তারপর হচ্ছে অ্যাট মোস্ট, ডিক্রিজ, এই শব্দগুলো থাকবে। কথা বোঝা গেছে? এটা কিন্তু ওই ধরনের কোনো শব্দ আমার প্রবলেমে নাই। এখন আমি ক্লিয়ার বুঝাইতে পারছি যে কিভাবে আমি অল্টারনেটিভ হাইপোথিসিসটা ধরবো। এখন দেখেন টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা আমি বের করি। এখন টেস্ট স্ট্যাটিস্টিকের মান যদি বের করতে চাই তাহলে কি এক্স বারের মান আমার কত পাইছি? যদি কি স্যাম্পল মিন, স্যাম্পল মিন কত? প্রবলেমের কাছে কত বের করলাম? 450। 450। ইউর মান কত? 520। 520। সিগমার মান কত? 4। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 4। এন এর মান কত? 20। এইটা ক্যালকুলেশন করলে আমি টি এর মানটা, জেড এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ এই অবজার্ভ ভ্যালু অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা পেয়ে যাবো। তাহলে আমরা একটু টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা এখানে দেখি কত টেস্ট স্ট্যাটিস্টিকটা।
আমরা এটা দেখতেছি যে উপরে আসলে হচ্ছে -70, নিচে আসলে হচ্ছে 4 ডিভাইডেড বাই √20 মানে হচ্ছে 4.472। তো এটা ভাগ করলে কত আসে? -70 ডিভাইডেড বাই নিচের অংশটুকু আসে হচ্ছে এই 4 কে 4 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 0.847। এখন 70 কে 847 দ্বারা ভাগ করলে আমার যা আসবে সেটাই হবে চেক টেস্ট। দেখি 70 ভাগ 0.487, so that is 82.64 এরকম মান আসবে। 82.64। এখন বলেন এই মানটা ওই ক্রিটিক্যাল রিজনের মধ্যে আছে না বাহিরে? বাহিরে। তাহলে নাল হাইপোথিসিস কে আমি ধরেছি এটা যে আমরা ধরলাম 520, এটা কি রাইট অর রং? রং। রং। কারণটা কি? আমরা নাল হাইপোথিসিস কি হয়েছে? অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে? রিজেক্ট হয়েছে। রিজেক্ট হয়েছে। সো আমাকে যে বলা হয়েছিল যে ওই রিজনের প্রোডাকশনটা হচ্ছে 520, এটা আসলে ডিসএগ্রি করছে। আর উপর বেসিস করে অর্থাৎ স্যাম্পলের উপর বেসিস করে এটাকে কি বলা হচ্ছে? ডিসএগ্রি করছে। আমি আবারও ওইটা প্রবলেমটাতে চলে যাচ্ছি। তাহলে এই যে বলছে টেস্ট whether the average number of fruits per tree selected in the sample is in agreement with the average production in that region। তাহলে কি এটা কি এগ্রি করলো কি করলো না? হ্যালো স্যার এগ্রি করেন? করলো না স্যার। এগ্রি করে না। এটা আমাকে লিখতে হবে যে হ্যাঁ এটা এগ্রি করে না। অর্থাৎ ওই যে 520 প্রোডাকশন যে অন অ্যান এভারেজ প্রোডাকশন ছিল ওই রিজনে 520, এটা সে এগ্রি করলো না, অর্থাৎ এটা এগ্রি করলো না, এরকম আমরা লিখে দেব ইট ইজ নট এগ্রি উইথ দ্য এভারেজ প্রোডাকশন ইন দ্যাট রিজন। এইভাবে আমরা এটাকে সলিউশন নিয়ে এসেছি। কথা বোঝা গেছে? জি স্যার। নেক্সট আরেকটা एग्जांपल আমি লিখতেছি। A corporate company has two fertilizer factories A and B. একটা corporate company has two factories A and B. দুইটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? The standard deviation of daily production of urea of these factories was computed as 28 tons over a long period. তাহলে এটা কি বলছে? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.8 টনস ওভার লং পিরিয়ড, এটা কোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্যাম্পলের নাকি পপুলেশনের? স্যার অবশ্যই পপুলেশন। অবশ্যই পপুলেশন, কারণ এখানে স্যাম্পল কথা উল্লেখটা নাই। এরপর বলছে on inspection of 20 days the average daily production of factory A was observed as 30 tons। তাহলে এটা কি বলছে? আমাদের এখানে 12 দিনের একটা কি করা হয়েছে? এক্সপেরিমেন্ট করা হয়েছে, এভারেজ নেওয়া হয়েছে যে ডেইলি প্রোডাকশন কত হয়। কোন কোম্পানির? এ কোম্পানি। কত টন হচ্ছে? 30 tons। and the average production of factory B was 38 tons based on কত days? 15 days। তাহলে এখানে স্যাম্পল সাইজ একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 15।
পপুলেশন ফ্যাক্টরি কয়টা, একটা না দুইটা? দুইটা। তাহলে এখানে টেস্ট কি সিঙ্গেল মিন টেস্ট হবে নাকি টু মিন টেস্ট হবে? 2 মিনিট। টু মিন টেস্ট হবে, কারণ পপুলেশন এখানে দুইটা, ফ্যাক্টরি দুইটা, একটা হলো এ আর একটা হচ্ছে বি, তো এটা টু মিন টেস্ট হবে। তাহলে এখানে এই প্রথম স্যাম্পলের মান কত, N1 এর মান কত? হ্যালো, স্যার 12। 12। আর সেকেন্ড স্যাম্পলের N2 এর মান কত? 15। 15। তাহলে প্রথম স্যাম্পলের মিন কত? প্রথম স্যাম্পলের মিন কত, অর্থাৎ x1 বার কত? 30। 30। আর x2 বার কত? 38। 38। দ্যাট মিন্স এখানে কিন্তু সব ইনফরমেশন গুলো দেওয়া আছে। ফাইনালি কি বলছে? ফাইনালি বলছে টেস্ট whether there is any significant difference between the outputs of two factories at 5% level of significance. এখানে লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে? 5%। 5%। আগেরটার কিন্তু উল্লেখ ছিল না, এখানে কিন্তু কি আছে? উল্লেখ আছে। এবং বলতে টেস্ট whether is any significant difference। any significant difference বলতে কি কি বোঝাচ্ছে? বলেন। এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স বলতে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? স্যার দুইটার প্রোডাকশন আউটপুটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য আছে কি না, এখানে কি বোঝা যাচ্ছে যে ফ্যাক্টরি এ বা ফ্যাক্টরি বি কোনোটা বেশি হয় বা কোনোটা কম হয়? এ ধরনের কোনো কথা মানে সিম্পটম কি বা ক্লু কি এখানে আছে, দেখা যাচ্ছে? না স্যার। না, এখানে কিন্তু সে ধরনের কথা নাই। হয়তো বা কেউ বলতে পারে যে স্যার স্যাম্পলটা একটাতে 30 টন অর্থাৎ এভারেজ বেশি, কি বলে সরি 30 টন, আর একটা এভারেজ প্রোডাকশন হচ্ছে 38 টন। তার মানে কি এ ফ্যাক্টরির এভারেজ হচ্ছে 38 30 আর বি ফ্যাক্টরির এভারেজ হচ্ছে 38। সেক্ষেত্রে তো স্যার এ ফ্যাক্টরি থেকে বি ফ্যাক্টরিটা বড়, এটা কিন্তু মানে কেউ কেউ বলতে পারে। এটা কি আসলে ইন্ডিকেট করে যে ফ্যাক্টরি এর প্রোডাকশন বেশি এবং ফ্যাক্টরি বি প্রোডাকশন সরি ফ্যাক্টরি এ প্রোডাকশন কম ফ্যাক্টরি বি প্রোডাকশন বেশি, এটা কি এর ইন্ডিকেট করে? না স্যার। না। এটা জাস্ট একটা স্যাম্পল নিয়ে করা হয়েছে। তো স্যাম্পলের উপর বেসিস করে আমরা বলতে পারি না যে কি ফ্যাক্টরি এর প্রোডাকশন বেশি আর ফ্যাক্টরি বি প্রোডাকশন বেশি, এটা আমরা এইভাবে বলতে পারি না। ওইটা আমরা দেখবো যে অবজারভেশন করে যে অ্যাকচুয়ালি কোনটা বেশি আর কম। আমরা এক্ষেত্রে যেহেতু এটা কি টু মেন টেস্ট নাকি সিঙ্গেল মিন টেস্ট, এটা আমরা বের করলাম। প্রথমে কি বললাম? এটা টু মিন টেস্ট। এখন আমরা দেখি টু মিন টেস্ট যদি হয়, স্যাম্পল সাইজ আছে হচ্ছে 12 আর স্যাম্পল সাইজ হচ্ছে 15, দুইটা যোগ করলে কত হয়? 27, রাইট? ইয়েস স্যার। জি স্যার। এটা 30 চেয়ে বড় না কম, ছোট? ছোট স্যার। তাহলে এটা স্যাম্পল সাইজ লার্জ না স্মল? স্মল। তাহলে স্যাম্পল সাইজ যদি স্মল হয় এবং ভেরিয়েন্স যদি নোন হয়, তাহলে আমরা কোন টেস্ট করব? জেড টেস্ট স্যার। জেড টেস্ট করব। এখানে ভেরিয়েন্স কেন নোন বললাম? এই যে 2.8 টন ওভার লং পিরিয়ড, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, এটা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রথমেই একজন বলে দিলে এটা পপুলেশনের কেন, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে স্যাম্পল সাইজ ছোট হলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমার ভেরিয়েন্সটা নোন। সো আমরা কি টেস্ট করব? জেড টেস্ট করব, রাইট? এখন আমরা দেখি প্রবলেমে একটু সলভ করার চেষ্টা করি আবার।
এবার কি আমরা যদি এখানে প্রথম আমি এবারে বলছি কি হয় ঠিক আছে স্যার মাইক্রোফোনটা কাছে নেন। এখন বলেন যে নাল হাইপোথিসিসটা কি হবে? শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। নাল হাইপোথিসিসটা কি হবে, কিভাবে লিখবো? এর আগের প্রবলেম আমরা লিখলাম কি যে a is not নাল হাইপোথিসিস মিউ ইজ ইকুয়াল টু 520 লিখেছিলাম ওই প্রবলেমের পরিপ্রেক্ষিতে। ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমে নাল হাইপোথিসিস কি লিখবো? এটা তো সিঙ্গেল মিনের জন্য ছিল, তবে টু মিনের জন্য কিভাবে লিখবো? একজন কিন্তু বলেছিল মিউ 1 মিউ 2 মিউ ওয়ান মিউ টু, অর্থাৎ ফ্যাক্টরির এর মিউ এ ইজ ইকুয়ালস টু মিউ বি, মানে ফ্যাক্টরি এর মিন আর ফ্যাক্টরি বির মিন এই দুটো প্রথমে কি ধরে নেব? ইকুয়াল ধরে নেব। আর অল্টারনেটিভটা কি হবে? নট ইকুয়াল টু। কেন নট ইকুয়াল হবে? বেশি না কম বলা নেই। বেশি না কম বলা নেই, যে কারণে এটা নট ইকুয়াল। তাহলে এটা ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট? টু টেল টেস্ট। টু টেল টেস্ট। তাহলে সেকেন্ড পজিশন হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। দ্যাট ইজ আলফা। কত পার্সেন্ট দেওয়া আছে? 5%। রাইট, ঠিক আছে। থার্ড হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। কত হবে? -1.962 প্লাস 1.96। -1.962 প্লাস 1.96। কেন হলো এটা? So mu a are not equal to mu b. Alternative hypothesis mu a not equals to mu 2, অর্থাৎ টু টেল টেস্ট। টু টেল টেস্ট হওয়ার কারণে ভ্যালু কয়টা আসবে? দুইটা আসবে, একটা মাইনাস থেকে প্লাস একটা রেঞ্জ পেয়ে যাবে। এটা 5% লেভেল অফ সিগনিফিকেন্স হয়। যদি এটা 1% লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয় তাহলে কি হবে? মাইনাস 2.58 to 2.58 58 to 2. প্লাস 2 প্লাস 58, ঠিক আছে। এটা তখন 1% এর জন্য, এটা হচ্ছে 5% এর জন্য, আর এটা হচ্ছে আবার 1% এর জন্য, রাইট? জি স্যার। ক্রিটিক্যাল ভ্যালু বের করতে আমাদের আর অসুবিধা হবে না স্যার। আচ্ছা, এখন নেক্সট ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে? জেড ইজ ইকুয়াল টু কি হবে বলেন, মনে আছে? x1 bar minus x1 bar minus x2 bar divided by sigma 1 square divided by n1 plus sigma 2 square divided by n2 root over sigma 1 square by n1 plus sigma 2 square divided by n2. এখানে যেহেতু সিগমা 1 আর সিগমা 2 এর মান দেওয়া নাই, আমার শুধুমাত্র একটা পপুলেশনের মান দেওয়া আছে,
মানে পপুলেশন ওভারঅল দেওয়া আছে। সো এইখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। কি লিখবো ফর্মুলাটা থেকে x1 মাইনাস সিগমা রুট ওভার 1 মাইনাস 1 জাস্ট সিগমা 1 আর সিগমা 2 ধরে নেব যে ইকুয়াল। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে, ওই দুটো কমন হয়ে বের হয়ে আসবে, রুট থেকে বের হয়ে আসবে। কথা ক্লিয়ার? ধরলাম এটাও সিগমা এটাও সিগমা, তাহলে কি হবে, এটা 2 সিগমা হবে, 2 সিগমা স্কয়ার। তাহলে 2 সিগমা স্কয়ার থেকে দুইটা ভাগ হয়ে গেলে স্কয়ারটা কি হয়ে আসবে, সরি 2 সিগমা বলতে কি সিগমাটা কমন হয়ে আসবে, সিগমা স্কয়ার কমন আসবে। সিগমা স্কয়ার যখন রুট থেকে বের হয়ে আসবে তখন কি হবে, শুধু সিগমা হবে। সিগমা। তাহলে এই এখন এই মানটা আমার সবগুলো মান জানা আছে না? জি স্যার। কি কি জানা আছে? x1 বারের মান জানা আছে কত, 30। x2 বারের মান দেওয়া আছে কত, 38। n1 এর মান দেওয়া আছে কত, 12। n2 এর মান দেওয়া আছে কত, 15। তাহলে আর সিগমার মান দেওয়া আছে কত, 2.8। তাহলে এখানে মানগুলো বসালে কি জেডের মান পাওয়া যাবে না? এই সূত্রে যদি মানগুলো বসায় জেডের মান পাওয়া যাবে না? জি স্যার। এই জেডের মান যদি পাই সেটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে, কিভাবে আমরা নির্ণয় করব? ক্রিটিক্যাল ভ্যালু দেখে স্যার। এই যে ক্রিটিক্যাল ভ্যালু কোনটা, এই যে এটার সাথে কম্পেয়ার করব, তাই না? এটা আমরা 1% না, আমরা 5%টা দেব, যেহেতু 5% আমরা বলে দিয়েছে। সো 5%টা দেব, 1.962 প্লাস 1.96। অর্থাৎ এই মানটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে নাল হাইপোথিসিস কি হবে, অ্যাকসেপ্ট হবে স্যার। অ্যাকসেপ্ট হবে। আর যদি এই রেঞ্জের মধ্যে না পড়ে রিজেক্টেড হবে, রাইট? তো এইভাবে আমরা ডিসিশন যাব যে হ্যাঁ এটা কি বলে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নাই। যদি রিজেক্ট হয়ে যায়, নাল হাইপোথিসিস যদি কি হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। আর যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কি হবে, সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। কথাটা এইভাবে, কথা ক্লিয়ার? আওয়াজ দেন। ইয়েস স্যার। জি স্যার। এক্ষেত্রে আমরা কি বলে লাস্ট আরেকটা প্রবলেম একটু দেখে আমরা শেষ করব। এখানে আসলে জাস্ট এটা আপনারাই বলতে পারবেন না, আপনারাই বলবেন, আমি বলবো না কিছু। এই যে 2 নাম্বারটা আমি এখানে করে দিচ্ছি, আপনারা বাসায় চেষ্টা করবেন, নেক্সট দিন আমি এটা জিজ্ঞাসা করব। A random sample of 90 poultry farms of one variety gave an average production of cattle per year with standard deviation cattle. Another random sample of 60 poultry farms of another variety gave average production of 195 eggs per year with standard deviation. Distinguish between two varieties of birds with respect to their egg production. এটা কি হবে? স্যার এটা দুইটা আলাদা আলাদা করে বের করতে। হ্যাঁ, ভালো করে করো। এটা সিঙ্গেল মিন হবে না টু মিন হবে? এটা সিঙ্গেল মিনের মাধ্যমে করতে হবে। কেমনে সিঙ্গেল মিন? স্যাম্পল কয়টা আছে? একটা র্যান্ডম স্যাম্পল আছে 90 পোল্ট্রি ফার্মস। আর কয়টা এটা আছে? দুইটা। একটা থেকে নেওয়া আছে 90 পোল্ট্রি ফার্মস, আরেকটা নেওয়া আছে হচ্ছে 60 পোল্ট্রি ফার্মস। তার মানে কি দুইটা থাকলো, এটাও টু মিন টেস্ট। এটা আগের যে প্রবলেমটা ঠিক সেই সেম প্রবলেমটাই হবে। জাস্ট এখানে কি হবে, ভেরিয়েন্সটা কি নোন না আননোন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন না আননোন? নন। ভালো করে পড়েন। আননোন স্যার। কিভাবে বুঝলেন আননোন? এখানে তো কি বলে
এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 18x আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15x দেওয়া আছে, তাহলে আননোন কিভাবে হলো? আননোন বলছেন এটা কিন্তু সঠিক, কিন্তু কেন হলো এটা আমাদের ব্যাখ্যা দেন। স্যার প্রথম ক্ষেত্রে 18টি এগের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এবং পরের ক্ষেত্রে 15টি এগের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, মানে বলা হয়েছে, কিন্তু সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা তো দেয়নি। মানে স্যার এটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স্যাক্টলি, এটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? সো স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু দেওয়া আছে, তাহলে ভেরিয়েন্স এটা হচ্ছে নন ভেরিয়েন্স। নন ভেরিয়েন্স যদি হয় কি, সরি আননোন ভেরিয়েন্স, যেহেতু স্যাম্পলের দেওয়া আছে তাহলে ভেরিয়েন্স নন না আননোন? আননোন স্যার। আননোন ভেরিয়েন্স। আননোন ভেরিয়েন্স যদি হয় সেক্ষেত্রে এখানে বলেন এই যে 18 স্যাম্পল সাইজ আছে কত? একটা আছে 18 আর একটা আছে কত? 15। তাহলে 15 যদি হয় তাহলে স্যাম্পল সাইজ এখানে দুটো যোগ করলে কত হয়? 33। তাহলে 33 যদি হয় তাহলে স্যাম্পল গ্রেটার সাইজ দেন 30 লার্জ। লার্জ না, এখান থেকে আরো দুইটা বাদ দেন তাহলে কত? 31 হয়। তাহলে 31 হলে কত হবে? লার্জ। সো দ্যাট ইজ দ্য অলসো কি নরমাল টেস্ট। ঠিক আছে, তবে টেস্ট স্ট্যাটিস্টিকটা একটু যেহেতু নন ভেরিয়েন্স আননোন ভেরিয়েন্স, তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে? টি টেস্ট। কেন টি টেস্ট? প্রথমে তো বলে দিলাম এটা ভেরিয়েন্স স্যাম্পল সাইজ বড় হয়ে গেছে, লার্জ হয়েছে। লার্জ হলে তো আর টি টেস্ট নেই, লার্জ হলে নরমাল টেস্ট। লার্জ হলে কি টেস্ট? জেড টেস্টের কথা বলছি, তাই না? জি স্যার। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা এখানে কি হবে? x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই রুট বার কি হবে? সিগমা। সিগমা তো মান জানা নাই, সিগমার মান জানা নাই। s1 স্কয়ার ডিভাইডেড বাই n11 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2। মনে পড়ছে? জি স্যার। কারণ যেহেতু এখানে সিগমার মান জানা নাই, আছে কি স্যাম্পলের ভেরিয়েন্স। তো স্যাম্পলের ভেরিয়েন্স এখানে লিখতে হবে, এবং স্যাম্পলের ভেরিয়েন্স আছে কয়টা? দুইটা, এজন্য দুইটাই লিখতে হবে, s1 স্কয়ার আর একটা হচ্ছে s2 স্কয়ার। তো এইভাবে জেড স্ট্যাটিস্টিক বানাবো। তো এখানে ক্রিটিক্যাল ভ্যালুর মান কত হবে সেটা বলেন তো এই প্রবলেমের ক্ষেত্রে। স্যার আমরা 5%টাই ধরে নেব। এখানে কি লেভেল অফ সিগনিফিকেন্স বলা নাই, তার মানে আমরা 5% ধরে নেব, বা কেউ যদি মনে করেন আমি 1% ধরবো তাও ধরতে পারে। ধরেন আপনি 5% ধরলেন আর একজন 1% ধরলো। 5% ধরলে একরকম ডিসিশন আসবে, 1% ধরলেও আর এক রকম ডিসিশন আসতে পারে। দুইটাই রাইট হবে, প্রসেস ঠিক থাকলে প্রবলেম দুইটাই রাইট, প্রসেসটা ঠিক থাকতে হবে। সো এখানে কি ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট? টু টেল টেস্ট। টু টেল টেস্ট হবে, কারণ বলছে ডিস্টিংগুইশ বিটুইন টু ভ্যারাইটিস অফ বার্ডস উইথ রেসপেক্ট টু দেয়ার এগ প্রোডাকশন। অর্থাৎ দুইটা ভ্যারাইটি বার্ডের কোন ধরনের প্রোডাকশন পার্থক্য আছে কি না। তো এখানেও বলা নাই যে এই প্রোডাক্ট মানে ভ্যারাইটির বার্ড ভালো বা এই ভ্যারাইটির বার্ড খারাপ, এই ধরনের কোনো ইনফরমেশন এখানে বলা নেই। সো দ্যাটস ওয়াই এটাও কি হবে? টু টেল টেস্ট হবে। অর্থাৎ মিউ ওয়ান ইজ নাল হাইপোথিসিস হবে, মিউ ওয়ান ইজ ইকুয়ালস টু মিউ টু, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে মিউ ওয়ান ইজ নট ইকুয়ালস টু
ঠিক আছে? তো যদি টুটিয়াল টেস্ট হয় তাহলে যেহেতু জেড টেস্ট, তো এটারও ক্রিটিক্যাল ভ্যালু -1.962 প্লাস 1.96, অর্থাৎ এইবার এই জেড এর মানটা যদি প্লাস 1.96 আর -1.962 প্লাস 1.96 এর মধ্যে পড়ে তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ এটা কি হবে? রিজেক্টেড হবে। সব সময় মনে রাখবেন, অলওয়েজ আমাদের চিন্তা চেতনা থাকে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করা। যদি দেখেন রিজেক্ট হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার প্রবলেমটা অলমোস্ট ঠিক আছে। আর নাল হাইপোথিসিসটা অলওয়েজ আমরা কি ধরি? নেগেটিভ অ্যাটিটিউডটা ধরে নিই। সো এই জন্য আমাদের টার্গেট থাকে এটাকে রিজেক্ট করা। নেগেটিভ অ্যাটিটিউড কেন ধরে? বলছি যে কি μ1 ইজ ইকুয়ালস টু μ2। দ্যাট মিন্স কি প্রথম ভ্যারাইটির বার্ডের প্রোডাকশন আর দ্বিতীয় ভ্যারাইটির বার্ডের প্রোডাকশন, এই দুইটা μ1 ইজ ইকুয়াল টু μ2 ধরার অর্থ কি দুইটা কি ইকুয়াল। অ্যাকচুয়ালি কি দুইটা ভিন্ন ধরনের বার্ড যদি হয় তাদের প্রোডাকশন কি একরকম হবে? না স্যার, একরকম হবে না। কিন্তু আমরা নাল হাইপোথিসিস কি ধরে নিচ্ছি? ইকুয়াল ধরে নিচ্ছি। তার মানে কি নেগেটিভ অ্যাপ্রোচটা ধরে নিচ্ছি না? নেগেটিভ অ্যাপ্রোচটা ধরছি কিনা? জি স্যার। যে কারণে আমরা টার্গেট থাকে নাল হাইপোথিসিসটাকে অলওয়েজ রিজেক্ট করা। টার্গেট থাকে কি নাল হাইপোথিসিসটাকে অলওয়েজ রিজেক্ট করা। তো আজকে পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন।